মানে মানে প্রাণে প্রাণে যদি প্রাণ বেঁচে থাকি, দেখব কত দেখলাম কত, দেখব কত দেখলাম কত, আরো আরো কত আছে বাকি। মানে মানে প্রাণে প্রাণে যদি রক্ত খেয়ে মশাটা টুপটুপে হয়ে আছে, ধামা পেটটা নিয়ে মশারির দেওয়ালে বসে আছে। ওই এই বেলা টিপে দিলে ফচাত করে কাঁচা রক্ত ছিটকে গলে যাবে। শালা, আমি জীবনে মশা মেরেছি অনেক, আর মানুষ মেরেছি একটা। মানুষটার কথা এখন আর মনে পড়ে না, অল্প বয়স ছিল তখন, সময়ের তফাতে ভুল পড়ে গেছে। তবে মশাদের কথা যদি কেউ শুনতে চায়, তবে আমি ঢের কথা শোনাতে পারি। একটা জীবন মশা মেরেই তো গেল। আমার বউ চারু পর্যন্ত মরবার আগে আমার আর কোনো গুণের কথা বলুক না বলুক, এটা জোর গলায় বলে গেছে। মালা দেওয়া ফটো ফ্রেমের ভেতর থেকে চারু বলে ওঠেন, পারো বাপু তুমি মশা মারতে? হ্যাঁ, তা পারি আমি। যত মশা তত মারার আনন্দ। মরা তুমি ঘুমো না? ঘুম আসে না গিন্নি। গিন্নি কোথায় যে চলে গেলে? সে কেন রে করে অপ্রণয়, তার উচিত নয়। সে কেন রে করে অপ্রণয়। লোমের মতো সরু হাত পাওয়ালা মশাটা কি পরিমাণ রক্ত টেনেছে দেখো। পেটটা একটা ধানের মতো বড় দেখাচ্ছে। ওই হাতে আর ফিনফিনে পাখনায় এত বড় পেটটা নিয়ে উড়াউড়ি করে কেমন করে? বড় তাজ্জব লাগে আমার। শালারা নিজেদের শরীরের চেয়ে ঢের বেশি ওজনের রক্ত খায়। আখেরের খাওয়া। এই ঘরের আলোটা কিছু কমজোরি, নাকি বয়সে চোখের দৃষ্টিতেই ভাঁটা পড়েছে? কিছু একটা হবে। চোখের সামনে বিন্দু বিন্দু কি সব ভেসে বেড়ায় আজকাল নোংরার মতো। সেই বিন্দুগুলোকেও প্রথম প্রথম মশা ভেবে ভুল করতাম আমি। আঙুলের জোরে জোরে গিঁট পড়ার মতো ভাব। বুড়ো চামড়ায় ফুঁচি পড়েছে, বিনা কারণেই আঙুলগুলো টেরা বেঁকা হয়ে যাচ্ছে ইদানিং। এসবই কি হওয়ার কথা ছিল গিন্নি? মরা তুমি ঘুমোও না? নফর শুয়ে পড়ে। নফরের ছেলে গণেশ চুপি সারে বাজারের ব্যাগ হাতে নিয়ে ঢোকে। খুব দ্রুত উঠোন পেরিয়ে প্রায় দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায়। গণেশ, গণেশ, গণেশ এলি নাকি বাপ? আমি টের পেয়েছি আমার ছেলে গণেশ কালকে খেয়ে উঠে আঁচাতে অনেকটা সময় নিল। একবার যেন বউয়ের কাছে খড়কেও চেয়েছিল, কিন্তু খড়কে দিয়ে দাঁত পরিষ্কার করার মতো খাওয়া দাওয়া তো কালকে ছিল না।
আমাকে তো সন্ধ্যের সময় গণেশের বউ মূলো দিয়ে রান্না মটরের ডাল, বাসি বাঁধাকপির ঘন্ট আর ট্যাংরার চচ্চড়ি খাইয়ে দিয়েছে। সে খাওয়ায় তো খড়কে লাগে না। আমার আজকাল সন্দেহ হয় আমাকে ফাঁকি দিয়ে গণেশ আর গণেশের বউ গোপনে দু চারটে বাড়তি পদ খায়। কালকে আমি খেয়ে আসার খানিক বাদে একটা মাংস রান্নার বাস খুব মাত করেছিল পাড়া। আমি ভেবেছিলাম রায়দের বাড়িতে রান্না হচ্ছে বোধহয়, তা নয়। তবে চন্দ্রিমা গণেশের বউ, বেশ মোটা সোটা আহ্লাদি চেহারার মেয়ে, রকম সকম খানিকটা পোষা বেড়ালের মতো, দাঁত নখ লুকিয়ে রেখে চোখ বুজে ন্যাকা ন্যাকা ভাব করে বটে, তবে দরকারের সময় ঠিক লুকোনো অস্ত্রটা বের করে আনে। তা মোটা গিন্নি খায় ভালো, সারাদিন খাচ্ছে। এই কচর মচর খানিক চানাচুচ্ছি বলো, টাউ টাউ করে বাটি ভর তেঁতুল পান্তা মারলো, দুধের শটটা আঙুলে করে তুলে আলতো করে মুখে ফেলে দিল, এক কোষ আচার চাটলো হয়তো। তার উপর হোটেল রেস্টুরেন্টে গিয়ে গণেশের ট্যাঁক ফাঁক করা তো আছেই। আজকাল আমাকে ফাঁকি দিয়ে বাড়তি পদ খাওয়া শুরু হয়েছে। মরা তুমি ঘুমাও না। আরে ঘুম আসে না গিন্নি, ঘুম এলেই আজকাল একটা ফালতু লোক এসে বড় ঝামেলা করে। সেই কবে কোন ছোকরা বয়সে রাগের মাথায় কি করে ফেলেছিলাম, তারই জেদ টানতে মেলা ঝামেলা বাধায় এসে লোকটা। না 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 না, আমার তেমন কোনো দোষ ছিল না। তখন দেশের গাঁ কালীগঞ্জে থাকতাম, আকালের বছর, চারিদিকে চোর ছেঁচড়ার বড় উৎপাত। লক্ষ্মী ঠাকুরুনের মতো এক মা ছিল আমার, যত রোগা ভোগা খিদে পাওয়া মানুষ দোরগোড়ায় এলে প্রায় সময়ই পাত পেড়ে খাওয়াতো। এক দুপুরে তেমনি পেট টান করে খেয়ে একটা মাঝবয়সী লোক যাওয়ার সময় একটা কাঁসার বাটি আর দুটো ধুতি মেরে দিয়ে চলে গেল। ঘটনার হপ্তাখানেক বাদে কালীগঞ্জের খাল ধরে নৌকা বেয়ে আমি যখন মাছ ধরতে বড়গাঙের দিকে যাচ্ছিলুম, তখনই শ্মশানের ঘাটে সেই চোরটাকে আমি বসে থাকতে দেখি। চোরটাকে দেখে আমি বেদিশা হয়ে নৌকো ভিড়িয়ে দাঁড়ের একখানা ঘা লাগিয়েছিলাম জোরসে। লোকটা হাত তুলল না, চেঁচালো না, ঘা খেয়ে যেন বড় ঘুম পেয়েছে এমন ভাব করে শুয়ে পড়ল। যে জ্বালা দিয়েছ মোরে, রেখেছি সব জমা করে। যে জ্বালা যে জ্বালা দিয়েছ মোরে, রেখেছি সব জমা করে। এবার জমা খরচ মিলন করে, এবার জমা খরচ মিলন করে, শেষে বুঝে লব বাকি মানে মানে প্রাণে প্রাণে যদি। ফটো ফ্রেম থেকে চারু বলে ওঠেন, হ্যাঁ, শেষকালে তুমি একটা মানুষ খুন করলে, খুনি শয়তান। আরে চুপ 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 চুপ, কেউ সাক্ষী ছিল না। আমি নৌকায় চড়ে কেটে পড়লাম তৎক্ষণাৎ। পরদিন হাটে বাজারে কিছু কথাবার্তা শুনলাম লোকের মুখে যে শ্মশানের ঘাটে একটা লোক মরে পড়ে আছে। তখন কে একটা মরা নিয়ে অত মাথা ঘামায়? আকালের বছর, এমনি কত মরছে চারিদিকে। তবু একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলা কি চারটিখানি কথা? শয়তান খুনি একটা। গিন্নি গিন্নি, খুনের জন্যে তো আমি মারতে যাইনি, চোরের সাজা দিতে গিয়েছিলুম। কত মাথা ফাটাফাটি করেও তো লোকে বেঁচে থাকে।
তা সেই কমজোরি লোকটার যে ফুলের গায়ে মুচ্ছা যাওয়ার মতো অবস্থা সেটা কে জানতো? আর সে বহুকাল হয়ে গেছে, 40-45 বছর আগেকার বৃত্তান্ত। লোকটাকে ভালো মনেও নেই আমার। মাথাটা ন্যাড়া ছিল সেটা মনে আছে, গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল মনে হয়, খালি গা ছিল, পরনে একটা হাকুচ ময়লা কাপড়, একদম ফালতু লোক। দুনিয়াতে ওরকম 2-4টে লোক না থাকলে কেউ টেরও পাবে না, পায়ওনি। লোকটার জন্য থানা পুলিশও হয়নি, কান্নাকাটিও হয়নি। মরা ঘুমও না। নফর শুয়ে পড়ে। একটি প্রায় উলঙ্গ কঙ্কালসার চেহারার ন্যাড়ামাথা লোক মশারি সরিয়ে নফরের খাটে উঠে আসে। নফর, নফর, ও বাবা তুমি, আমি ভয় পেয়ে গেছিলাম। ন্যাড়া মাথা বলেই বড় লেগেছিল হে। তাহলে পাগড়ি পরে থাকলেই পারতে। তখন জামা জোটে না, তার আবার পাগড়ি। তা তুমি লগি চালাবে জানলে পাগড়ি পরতাম। ন্যাড়া মাথাটায় বড় লেগেছিল হে। তা ন্যাড়া হয়েছিলে কেন মরতে? সে আর এক কেচ্ছা। মজিলপুরের একটা মুদির দোকান থেকে এক থাবা বাতাসা চুরি করেছিলাম বলে তারা মাথা কামিয়ে দিলে। ঘোলের অনেক দাম তো, তাই ঘোল ঢালেনি, কিন্তু কোমরে দড়ি বেঁধে সারা গ্রাম ঘুরিয়েছিল। ও, বাতাসা চুরি করেছিলে, চুরি করেছিলে, তাহলে তোমারই দোষ বলো। তাছাড়া আর কার? আমার মাথায় খুব ঝুপসি চুল ছিল তখন, মাথাটা একটা বোঝার মতো দেখাতো। তার উপরে লগির ঘা পড়লে বোধহয় তেমন লাগতো না, ন্যাড়া মাথা বলেই লেগেছিল। না খেয়ে খেয়ে শরীরটা তো মরেই আসছিল, ব্যথাটা সইল না। মরা ঘুমো না। আরে ঘুমোবো কি করে গিন্নি? দেখছো না আমার পায়ের কাছে বসে বসে দোষ দিচ্ছে। আর দুধ চাই, তোমার দোষ দিচ্ছে কে? এতকাল পরে সেসব তুচ্ছ কথা ঘাঁটাঘাঁটি করতে আসি বলে ভাবো নাকি? তুমি না মারলেও মরণ আমার লেখাই ছিল। আমি তা বুঝতে পেরে কাজ এগিয়ে রাখতে শ্মশানের ধারে গিয়ে বসে থাকতুম। তাহলে আমাকে দোষী করছো না তো? ঠিক করে বলো বাপু, ন্যায্য কথা। আরে না না, তবে বলি বাপু, তোমার কাছে আমার কিছু পাওনা হয়। সেই যে মেরেছিলে তার তো একটা দেনা আছে। দেনা? বলি এর মধ্যে আবার দেনা পাওনার কথা ওঠে কোত্থেকে? ওঠে ওঠে, যখনই আমাকে মারলে তুমি, তখনই তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হলো। তো সে আবার কিরকম? এই কিসের সম্পর্ক? এরকম হয় নাকি? হয় হয়, সে এমন সম্পর্ক যে এক জন্মে আর কাটান ছাড়ান নেই। সেই সম্পর্কের জোরেই তোমার কাছে আমার কিছু পাওনা হয়। না 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 না, পাওনা থাকলেই বা দিই কোত্থেকে? সংসারের অবস্থাটা তো দেখছো। ওই গণেশ আমার একমাত্র অন্ধের নড়ি, কোথায় যেন যন্ত্র চালায়। আয় ভালোই, কিন্তু বুড়ো বাপকে কিছু দেয় কি? সব ওই মোটা গিন্নির শরীরের আহ্লাদে খরচ হচ্ছে। তার উপর মাগি আবার বাঁজা। একটা নাতকুড়ু হলেও আমার একটা সুখ ছিল, সেও হলো না। সংসারের সব আদর মোটা গিন্নি নিজের দিকে টেনে নিচ্ছে। সে আমি শুনবো কেন বলো? আমার পাওনা আমাকে মিটিয়ে দেবে, তবে অন্য সব কথা। নফর শুতে যায়, মোরগ ডেকে ওঠে। ও হরি, এ যে বেহান হয়ে গেল। নফর দাঁতন হাতে উঠোনে এসে দেখে তার ছেলে গণেশও দাঁতন করছে। এই গণেশ, এই গণেশ, এই গণেশ। কি হয়েছে? কি বলছি আমার মশারিটা বড় ছিঁড়ে গেছে, একটা কিনে দিবি বাবা? মশারি ছিঁড়ে গেছে?
ঠিক আছে দেবক্ষণ এই মাছটা জোড়াতালি দিয়ে চালিয়ে নাও। গণেশ চলে যায়। আরামজাদা ছেলে একটা, বাপকে একটা মশারি কিনে দিতে পারে না, সর্বক্ষণ বউয়ের পেছন পেছন ঘুরছে। না, গণেশ ছেলেটা খারাপ না, ওর বউটা খচ্চর। ফটো ফ্রেম থেকে চারু বলে ওঠে, নাকি বউটাও খারাপ না, তুমি নিজেই খচ্চর। কোনটা যে কি তা বলা মুশকিল। গণেশের মা চারু বারবার বলে এসেছে, নভরচন্দ্রের মতো এমন শয়তান দুটো হয় না। কথাটা উড়িয়ে দেওয়ার মতো নয়, ভেবে দেখবার মতো কথা। এমন সময় নফর রান্নার গন্ধ পায়, রান্নাঘরের দিকে চলে যায়। ফটো ফ্রেম থেকে চারু বলে ওঠেন, গণেশ বরাবর তার সব কথা আমাকেই বলে এসেছে। বাপের সঙ্গে কোনোদিনই তেমন বাক্যালাপ করেন। কথার আজ এটাই বা কি? রান্নাঘরে বাসন পড়ার শব্দ হয়। একটা কাঁসার বাটি লুকিয়ে হাতে নিয়ে নফর ঘরে আসে। কি রান্না হচ্ছে গো, বড় সুবাস ছেড়েছে? হালুয়া হালুয়া, আল্লাদি বউ কড়াইতে হালুয়া চাপিয়েছে। গণেশের স্নান সারা, ভাজা সুজিতে জল পড়ল ছেঁকাত। গণেশ গুনগুন করে গাইতে গাইতে খেতে চাইছে। ওই যে গিন্নি খেতে দাও, বেরোবো তো। দিচ্ছি, আমাকেও দেবে, তবে সে একটুখানি। বাসি রুটি গণেশ খায় 6 খানা, মোটা গিন্নি কখানা আমি জানি না, তবে আমার ভাগ্যে 2 খানা। চাইলে বলে, আর তো নেই বাবা, তাছাড়া ডাক্তারেরও বারণ আছে। ডাক্তারের বারণ আছে? কে জানে, আমি আমার শরীরের গতি কিছু বুঝি না। বেশ আছি, তবে কাল রাতে একটা পেট মোটা মশা আমার হাত ফসকে পালিয়েছে, সেইটে ভাববার কথা। বউ মরে বড় জ্বালাতন হয়েছে। চারু মুখ করত বটে, কিন্তু সে কাছে থাকতে আমার হাতে কখনো মশা ফসকাতো না। আর সেই ন্যাড়া মাথার পাওনাদারটাও কাছে ঘেঁষে নেই কোনো দিন। এই যে গণেশ বেরিয়ে গেল, মোটা গিন্নি আবার গিয়ে বিছানা নেবে। ঝি আসে অনেক বেলায়, এই সময়টা বড় ফাঁকা লাগে আমার। গণেশের যদি একটা ছানা হতো। চারু খুব জপ করতো এই সময়টায়। জপের মালা রেলগাড়ির চাকার মতো বনবন করে ঘুরে ঘুরে যেত। সংসারের কাজকর্ম শুরু করার আগে বরাদ্দ জপ এগিয়ে রাখতো যতটা পারে। আমার আবার সেসবও নেই। খামোখা বসে অংবং জপের চেয়ে অন্য কথা ভাবলে কান ধাত্তারি। নফর বিছানা থেকে উঠে চুপি চুপি রান্নাঘরে যায়। খানিক বাদে বেজার মুখে আবার ঘরে ফিরে আসে। গত রাতের ইঁটো কাটা পড়ে আছে। হাড়গোড়ের পরিমাণ দেখলে তাজ্জব হতে হয়। কম গেলেনি দুজনে। মাংসের হাড় ডাঁই হয়ে পড়ে আছে। একটা লুচির টুকরো দেখা যাচ্ছে। তার মানে কাল রাতে লুচিও ভেজেছিল। আমি থাকবো না, আমি থাকবো না, এই সংসারে আমি থাকবো না। নফর ঘর থেকে বেরোয়, ঘর পেরিয়ে সদরে গিয়ে দাঁড়ায়। উদম পৃথিবী চারিদিকে ছড়ানো। একবার ইচ্ছে হয় যায় চলে যেদিকে দুচোখ যায়। লুচি মাংসের ব্যাপারটা আজ তাকে বড় দাগা দিয়েছে। খানিকক্ষণ খামোখা ঘোরাঘুরি করে ফিরে আসে নফর। ফটো ফ্রেম থেকে চারু বলে ওঠেন, কই গো, গেলে না? এই বয়সে বিভাগী হয়ে যেতে বড় ভয় করে। কাল রাতে একটা পেট মোটা মশা হাত ফসকে পালালো। ন্যাড়া মাথার লোকটা রোজ আসছে আজকাল। আমি মনের মতো পাগল পেলাম না, ওই আমি মনের মতো পাগল পেলাম না। তাই তো পাগল হলেম না, তাই তো পাগল হলেম না, তাই তো পাগল
ওই আমি তাই তো পাগল হলেম না, তাই তো পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। ঘরে ঢুকে আসে চন্দ্রিমা। কি আক্কেল বলুন তো আপনার? সদর দরজা হাট করে খোলা রেখে বেড়াতে বেরিয়ে গেছেন, কে না কে ঢুকে সব ফর্সা করে নিয়ে যেত। এক ডাঁই কাঁসার বাসন পড়ে আছে, আরো কত দামি দামি জিনিস। এই তো সেদিন চুরি হয়ে গেছে একটা কাঁসার বাটি। চন্দ্রিমা চলে যায়। চারু মরে যাওয়ার পর আমি একটা বিয়ের প্রস্তাব পেয়েছিলাম। ওই যে ওরিয়েন্ট সেলুনের নরহরি একদিন আমার চুল ছাঁটতে ছাঁটতে বলেছিল, নবরবাবু, 100-5 টাকা জোগাড় করতে পারো তো বিয়েটা লাগিয়ে দিতে পারি। সেই কথা মতো নফর 2 দিন বাদেই তার বিয়ের পুরনো পাঞ্জাবি পরে নরহরির বাড়িতে গিয়ে হাজির হয়। নরহরি উল্লসিত। ওরে বাবা, একেবারে বায়োস্কোপের হিরোর মতো দেখাচ্ছে তোমাকে। হ্যাঁ, চলো 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 চলো, যদি দং হৃদং তাবো তদি দং হৃদং মৌ, চলো চলো। ঘরের ভেতর নরহরির বোন বড় করে ঘোমটা টেনে বসে আছে। নফর আরেকটি টুলে বসে। খানিকক্ষণ সব চুপ। নরহরি নীরবতা ভাঙে। নফরবাবু, দাও, টাকাটা দাও। এরপর আমার অনেক ঝক্কি, বাউন ধরতে হবে, মন্দিরের চাতাল ভাড়া করতে হবে। ভাড়া কত জানো? 70 টাকা। তারপর ফুল, মালা, টোপর। দাও দাও, দেরি করো না, দেরি করো না, দোকানের ঝাঁপ ফেলে এসেছি, খদ্দের ঘুরে যাবে। হ্যাঁ বলছি নরহরি, কোনের কোনের মুখটা একবার দেখা যায় না? দেখবে? দেখার কি আছে? দেখো, গায়ের রং দেখো, পেতলের মতো ঝকঝক করছে। এই বয়সে এই রঙের বউ তুমি পাবে? হ্যাঁ, না, তবু যদি একবার মুখটা দেখতাম। নরহরি রেগে যায়। কেন? বলি কেন? বাঁশি হাতে নিয়ে কেষ্ট সাজবে? এটা ঝুলন পেয়েছো নাকি? বুড়ো ভাম কদিন বাদে খাটে উঠবে, এখনো প্রেম প্রীতির শখ গেল না। ইতিমধ্যেই নরহরির বোন ঘোমটার ভিতর থেকে বিভিন্ন রকম আওয়াজ করতে থাকে। এই তুই চুপ করে বস। কি হলো? বারণ করছি না? চুপ, দেব 2 ঘা কিন্তু। নফর একটু পাশে উঠে যায় টাকাটা বের করার জন্যে। নরহরির অলক্ষ্যে নরহরির বোন এসে জড়িয়ে ধরে নফরকে। তার ঘোমটা খুলে যায়। সকলেই খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ নরহরি বোনকে বেদম মারা শুরু করে। খানিকক্ষণ পরে থামে। নরহরি নফরকে দাঁড়িয়ে থাকতে দেখে। কি হলো? এখনো দাঁড়িয়ে আছো যে? করবে হাবা মেয়েকে বিয়ে করবে? শখ আছে এখনো? তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। নফর বেরিয়ে যায়। রাস্তায় খানিকটা এগিয়ে আসে। নফরের কানের কাছে হঠাৎ চারু বলে ওঠে, আহা, হাবা গোবা যাই হোক, একটা বউ তো হতো। নফর আবার ফিরে আসে নরহরির বাড়িতে। নরহরি দেখে চমকে যায়। কি ব্যাপার, তুমি আবার ফিরে এলে যে? নরহরি, ভেবে দেখলুম বিয়েটা আমি করব। হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ, বিয়েটা তুমি করবে? বাঁচালে ভাই, বাঁচালে। ওরে শোন শোন শোন, তোর বিয়ে হবে, তুই সাজবি গুজবি, গজা খাবো। হ্যাঁ হ্যাঁ, গজা দেবো, গজা দেবো, মন্ডা মিঠাই সব দেবো, সব দেবো। হ্যাঁ নফর, খুব ভালো কথা। তাহলে এবার টাকাটা দাও। বিয়ের মাস চলছে, বাউনরা খুব ব্যস্ত, তড়িঘড়ি না করলে শুভ লগ্ন বয়ে যাবে বাবাজি। হ্যাঁ নরহরি, একটা কথা ছিল। আর কথা কি? কথা তো হয়ে গেল, পাকা কথা তো হয়ে গেল, এবার টাকাটা দাও। না, বলছি যে আমার কাছে এই 50টি টাকা আছে, আর নেই। তুমি ঠাট্টা করছো আমার সাথে? 50 টাকায় কি হবে? বাউন ঠাকুর নেবে 80 টাকা, চাতাল ভাড়া 70, ফুল টোপর মালা মিষ্টি। এই যাও যাও যাও, 50 টাকায় ল্যাঙ্গট কিনে নাগা সন্ন্যাসী হয়ে হিমালয় চলে যাও, বিয়ে করবে। 500কে দরদাম করে 400 করতে তাও একটা কথা ছিল, তা না 50। এই যাও দিকে, আমার মাথা গরম করিও না। আর শোনো নফরবাবু, চুল দাড়িটা এবার থেকে সন্তু সেলুনেই কেটো। নফর নরহরির বোনের দিকে তাকায়। সে হাত বাড়িয়ে দেয় নফরের দিকে। বিয়ে করব, আমার কাঁচা পিরিত
পাড়ার লোকে পাকতে দিল না, দিল না আমার কাঁচা পিরিত, পাড়ার লোকে পাকতে দিল না। টাকাটাই বখেরা বাঁধালে। ঘরের কিছু জিনিস হাত ছিপ্পু করে বাজারে বেচে এই টাকাটা পেলুম। ওই মোটাগিন্নি সোনার জিনিস কিছু হাতাতে পারলে ভালো হতো, সে আর হলো না। ও মাগি আগেই আমায় চোট ঠাউরে বসে আছে। তার উপর কানা ঘুষ হয়ে বিয়ের খবরটা গণেশের কানে গিয়ে পৌঁছেছিল। কি লজ্জা! আজকাল পাড়ার ছেলেরা আমায় রাস্তায় দেখলে উলু দেয়। সেই চুরি করা যৌতুকের টাকা এখনো আমার বালিশের তলায় লুকোনো আছে, সব মিলিয়ে গোটা 50। টাকাগুলোয় হাত বুলিয়ে মাঝে মাঝে খুব আরাম পাই আমি। পৃথিবীতে মানুষ আপন না টাকা আপন, এ এখনো আমি স্থির করতে পারলুম না। চন্দ্রিমা খাবার নিয়ে ঘরে ঢোকে। আজও সন্ধে পার করেই মোটাগিন্নি আমায় খেতে বসিয়ে দিল। দেখি বাবা বলে খুব ভক্তি ভরে দুপায়ে হাত দিয়ে প্রণাম করলো। এ আদর নয়, এ হচ্ছে সাবধান হওয়া। আমি খেয়ে বিছানা নিলেই ভালো মন্দ রাঁধবে, খাবে দুজনে। নফরের খাওয়া শেষ হতেই রান্নাঘর থেকে ইলিশের গন্ধ আসে। পাড়া মাত করে আজ সর্ষে ইলিশ রান্না হবে। আমরা ঘুমাও না, এই লেই ভাত আমার আর মুখে রোচে না। আমরা ঘুমাও না, প্রাণটা লুচি লুচি করে, মাংস মাংস করে। আমরা ঘুমাও না, নেড়া মাথার লোকটা রোজ আসছে আজকাল। আমরা ঘুমাও না, গণেশের যদি একটা ছানা হতো। আমরা ঘুমাও না, ঘুম আমার আসে না গিন্নি। নফর, এলাম বুঝলে, দেনা পাওনার ব্যাপারটা মিটিয়ে নি। আরে দাত্তারিকা, রোজ তোমার এক কথা, দেনা পাও না দেনা পাও না। বড় অনাদর করেছিলে যে গো, একেবারে মেরে ফেললে। সে বাপু অত ধরলে হয় না। ধরছে কে? ধরলে তো তোমার ফাঁসি হয়। তবে বলছি কি, যে জায়গাটায় মেরেছিলে সেই জায়গাটায় একটু হাত বুলিয়ে দাও, জায়গাটায় বড় ব্যথা করে। সত্যি বলছো? মাইরি বলছি, সে শরীরের ব্যথা নয় গো, অনাদরের ব্যথা। দেবে নাকি একটু হাত বুলিয়ে? কোন জায়গাটায় গো? এই যে এইখানটায়। হ্যাঁ দেখেছি, আহা হা হা, ফুলে আছে। বড় লেগেছিল না গো? তা লেগেছিল, তবে তোমার আর দোষ কি বলো? দাঁড়াও একটু আমি হাত বুলিয়ে দিই। না, এভাবে মারাটা আমার ঠিক হয়নি। ব্যথাটা সেরে যাচ্ছে নফর। বলছি শোনো না, আমার বালিশের তলায় লুকোনো 50টা টাকা আছে, একটা কাঁসার বাটিও আছে। সেইটে বেচে চলো, কালকে দোকানে গিয়ে দুজন মিলে খুব লুচি মাংস খাই। শালা একেবারে ঠেসে খাবো। খাবে? খুব খাবো। তাহলে চলো, এবার একটু ঘুমিয়ে নি দুজনে। হ্যাঁ চলো চলো। মানে মানে প্রাণে প্রাণে যদি প্রাণ বেঁচে থাকি, দেখব কত
দেখলাম কত, দেখব কত, দেখলাম কত, আরো আরো কত আছে বাকি, মানে মানে প্রাণে প্রাণে যদি। নমস্কার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।